আপনারা দেখছেন একুশে টেলিভিশন। খাবারে ফরমালিনের পর এবার মুরগির মাংস ও মাছে অ্যান্টিবায়োটিক, হুমকির মুখে মানব স্বাস্থ্য, বলছে পরিবেশ বাঁচাও আন্দোলন। ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জের বাসা থেকে 2 শিশু সহ একই পরিবারের 4 জনের লাশ উদ্ধার, কেয়ারটেকার আটক। আইন পক্ষে থাকায় তার অপব্যবহারের মাধ্যমে নারী বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছে, 80% নির্যাতন মামলা মিথ্যা, আইনজীবীদের মত। আসসালামু আলাইকুম, লুবনা রহমান আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদের। বিভিন্ন খাবারে ফরমালিনের শনাক্তের পর এবার মুরগির মাংসে পাওয়া গেল মানুষের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিক। দুপুরে পরিবেশ বাঁচাও আন্দোলন পবার সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্প্রতি 82টি খাদ্যের নমুনার সবগুলোতেই মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান পাওয়া গেছে বলেও জানানো হয়। তৌহিদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন জামান মণ্ডল। শাকসবজি, ফলমূল সহ বিভিন্ন খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিন সহ নানা কীটনাশক ব্যবহারের কথা খুব একটা নতুন নয়। এসব ক্ষতিকর কীটনাশকের কারণে শরীরের বিভিন্ন অঙ্গ, বিশেষ করে কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতি হয়। পরিবেশ বাঁচাও আন্দোলন জানিয়েছে, তাদের গবেষণায় 35% ফল, 50% শাকসবজিতে কীটনাশক পাওয়া গেছে। এছাড়া মুরগি এবং মাছেও ক্ষতিকর অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে। মাছের 66টি নমুনাতে তারা ফরমালিন পাইছে। এছাড়াও আমাদের যে আপনার চালে মাত্রাতিরিক্ত আর্সেনিক, তারপরে ক্যাডমিয়াম, এগুলো পাওয়া গেছে। এগুলো তার সরাসরি কিন্তু কৃষক ব্যবহার করে না, এগুলি সব কিছু আসছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রসেস থেকে। আমরা যে ইন্ডাস্ট্রি যেটা ব্যবহার করি, আমরা যেন অপরিশোধিত এটা ছেড়ে দেই আমাদের নদী নালায়, তখন সেটা কিন্তু সেই পানি আমরা সেচ কাজে ব্যবহার করি, তখন এই পানির মাধ্যমে কিন্তু সেটা আমাদের ফুড চেইনে চলে আসে, সেখান থেকে আমাদের মানুষের শরীরে চলে আসে। ঢাকা মহানগরে চলতি মাসের 7 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত বিভিন্ন ফলের উপর পরীক্ষা চালানো হয়। এতে আমের 9টি নমুনার মধ্যে 6টিতে এবং আপেলের 23টি নমুনার মধ্যে 9টিতে ফরমালিন পাওয়া যায়। এছাড়া প্রায় সব ধরনের ফলেই কম বেশি ফরমালিনের উপস্থিতি রয়েছে। এদিকে আটায় 87% এবং সীমায় 78% ফরমালিনের উপস্থিতি পাওয়া গেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। কি ভয়াবহ হারে আমরা একটা নীরব ধীর গণহত্যার দিকে যাচ্ছি। নিরাপদ খাদ্য আইন যেটা সম্প্রতি 2013 সালে হয়েছে, সেই আইনটা যাতে দ্রুত বাস্তবায়ন করে, সেটার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলায় খাদ্য আদালত স্থাপন ও পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান সংগঠনের নেতারা। আরো অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল। জামান মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুর এলাকায় একটি বাসা থেকে একই পরিবারের 2 শিশু ও নারীসহ 4 জনের হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। প্রাথমিক তদন্তের জন্য বাড়ির কেয়ারটেকার সাহেল ও প্রতিবেশী আক্কাসকে আটক করেছে পুলিশ। রুবিনা ইয়াসমিনের রিপোর্ট। কদমপুর এলাকার এ বাসা থেকে উদ্ধার করা হয় একই পরিবারের 4 জনের মৃতদেহ। 2 মাস আগে এই পরিবারটি ভাড়া নিয়ে বসবাস শুরু করে। সাবলেট হিসেবে ভাড়া দিয়েছিলেন আরো 2 জন, রফিক ও আক্কাসকে। প্রথম মাসের ভাড়া নেওয়ার পর সাবলেটে থাকা রফিক ও আক্কাসকে তাদের পরিচয়পত্র দিতে বলে কেয়ারটেকার সোহেল। এরপর যতবার সোহেল তাদের সাথে যোগাযোগ করতে আসে, তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় বাসাটি। একই জবাব দেন পাশের ফ্ল্যাটের লোকজন। পরে দ্বিতীয় মাসের ভাড়া নিতে এসে বুধবার সোহেল এই নির্মম ঘটনা দেখতে পায়। ঘটনার পর পুলিশ কেয়ারটেকার সোহেল ও আক্কাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আর পলাতক রয়েছে রফিক। 2 মাস ধরে এখানকার ভাড়া নেয়, এটা জানি। 1 মাসের ভাড়া নিচ্ছে, আর 1 মাসেরটা দেয় নেই। সোহেল আসতো মাঝে মাঝে ভাড়া নিতে, আবার চলে যেত। আবার আমাদের কাছে জিজ্ঞেস করতো যে ওনাদের দেখছেন কিনা। আমরা বলতাম যে না, দেখিনি। তবে কে বা কারা এবং কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা জানা যায়নি। আর তদন্তের আগে কিছুই বলা সম্ভব নয় বলেও জানায় পুলিশ। এটা হচ্ছে দ্বন্দ্ব, এই যে মুখে কাপড় পেঁচে শ্বাসরোধ করে হত্যাকাণ্ডটা করা হয়েছে, তা ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে দ্বন্দ্বর কারণে এই কাজটা করেছে। কেয়ারটেকারকে তো আমাদের কাছে আছে, ওনার সাথে কথা বলতেছি এবং আকাশের সাথে কথা বলে এনাদের নাম ঠিকানাটা আমরা খোঁজার চেষ্টা করতেছি। বাসাটি থেকে একটি মোবাইলের অংশবিশেষ, বেল্ট, মানিব্যাগ, মাদক সেবনের জন্য বিশেষ কায়দায় বানানো স্কচ টেপ দিয়ে মোড়ানো 3টি পাইপ উদ্ধার করেছে সিআইডি।
রুবিনা ইয়াসমিন, 21 টেলিভিশন, কেরানীগঞ্জ। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার 60টি গ্রাম বন্যায় প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ। ফসলি জমি তলিয়ে পানির নিচে রোপা আমনের ধান। এদিকে আবারও টানা বর্ষণে সুনামগঞ্জ, নেত্রকোনা, কুড়িগ্রাম ও গাইবান্ধায় প্লাবিত হয়েছে 2 শতাধিক গ্রাম। প্রতিনিধিদের সহায়তায় ফরসাদ সরকারের রিপোর্ট। কয়েকদিনের অবিরাম বর্ষণ আর পাহাড়ি ঢলে ধোবাউড়া উপজেলার 6টি ইউনিয়ন দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা, ধোবাউড়া সদর, গোয়াতলা, বাঘঘের ও পুরাকান্দুলিয়ায় আবারও বন্যায় প্লাবিত হয়েছে। নেতাই নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এগুলি নিয়ে খুব অবস্থা খারাপ আছে, বাল বাচ্চা নিয়ে আমার রাস্তায় আছে। সিরামুড়ি তো খায়ার জীবন বাঁচাইতে আছি, দুমন ভাড়াতে নিতে আছে, খাইতেছি, এই চলতেছি। আর অন্য বাড়ির মানুষের আমরা খাওয়ান দিছি। ক্ষতিগ্রস্তরা সরকারি ত্রাণ সাহায্য না পেয়ে বিক্ষুব্ধ। 3 দিন ধরে পানি বন্দি, আজ পর্যন্ত কোনো নেতাবর্গ হয়েছে না বা কোনো এই থানা লেভেলের কোনো লোক হয়েছে না। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত সরকারি বরাদ্দের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ইউনিয়ন পরিষদ থেকে আমরা প্রতিবেদন জানাইছি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে, উনি জেলা পর্যায়ে যোগাযোগ রক্ষা করতেছেন। এখন পর্যন্ত আমরা কোনো সাহায্য সহায়তা পাই নাই। এদিকে সুনামগঞ্জের বিশম্বরপুর, তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলায় শতাধিক গ্রামে পানিবন্দী হয়ে পড়েছে বাসিন্দারা। বসতভিটা ফেলে আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে। নেত্রকোনার সদর ও পূর্বধলায় বেশ কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে ফসলি জমি। এখানে অবদা রাস্তার উপরে আমরা কোনোভাবে ছালা বাইতে আছি। প্রবল বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা সহ সকল নদ নদীর পানি আবারও বেড়েছে। এতে দ্বিতীয় দফায় বন্যায় প্লাবিত হয়েছে 4 উপজেলার শতাধিক গ্রাম। তলিয়ে গেছে 15,000 হেক্টর জমির রোপা আমন ও মৌসুমী ফসল। এদিকে গেল 2 দিনের বন্যায় গাইবান্ধায় 15,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘর বাড়িতে আবার নতুন করে পানি উঠতে শুরু করায় নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন অনেকেই। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নারী নির্যাতন প্রতিরোধ আইন নারীর পক্ষে সহজতর হওয়ায় তার অপব্যবহারের মাধ্যমে বাড়ছে বিবাহ বিচ্ছেদের সংখ্যা। নারী নির্যাতনের কঠোর আইনের সুযোগ নিয়ে অনেকেই প্রতারণা করছে বলে অভিযোগ ভুক্তভোগী পুরুষদের। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, মুসলিম আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদের পর পুরুষকেই দিতে হবে দেনমোহর ও ভরণ পোষণ খরচ। তবে বর্তমানে নারী নির্যাতন আইনে করা 80% মামলায় মিথ্যা বলে জানান তারা। শাকেরা আরজু ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। কোনো কোনো ক্ষেত্রে নারী নিয়ন্ত্রণ করছে পরিবার এবং সমাজকে, আর এই নিয়ন্ত্রণের কারণ হিসেবে অনেক ক্ষেত্রেই ঘটছে বিয়ে বিচ্ছেদের ঘটনা। এক্ষেত্রে অতিমাত্রায় স্বাধীন মনোভাব, পরকীয়া সহ আরো অনেক বিষয় উঠে আসে পুরুষের অভিযোগে। চলাফেরার কিছু ভাবগতি বা ওই যেটা থাকে যে বাবা মা বা শ্বশুর শাশুড়ির দিকে একটা মনোক্ষুণ্ণতা বা যে কোনো জিনিস নিয়ে আমাকে চার্জ করা, এই জিনিসগুলো আমি পছন্দ করতাম না। এখান থেকে সমস্যা শুরু, তারপরে সে আস্তে ধীরে আমাকে ফলো করা শুরু করলো আর কি। মানে ওরা চাইছিল যে ওরা আমাকে ওদের মতো করে রাখবে, তুমুল কর্তৃত্ব খাটাইতে, যেটা আমি কখনোই আমার মানে নীতি বলি, বিধি বলি, কোনো কিছুতেই নেই। স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো কারণে মনোমালিন্য কিংবা ঝগড়া বিবাদ হলে বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রী যৌতুক বিরোধী আইনে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে অভিযোগ অনেকের। সে তো মামলা করছে ওগুলা দিয়ে, আমি যৌতুক চাই, আমি নির্যাতন করি, এগুলা তারা যেটা চাইতেছিল তাদের তো মূল উদ্দেশ্য ছিল যে আমার থেকে টাকা নেওয়া। যৌতুক আইনে আদালতে যেসব মামলা দায়ের করা হয় তার মধ্যে অধিকাংশই এই আইনের অপপ্রয়োগ ও অপব্যবহারে শামিল বলে জানান আইনজীবী। 80% মিথ্যা। যখন হাজবেন্ড ডিভোর্স দেয়, ডিভোর্সের চিঠি পেয়েই তখন আমরা দেখি যে একটা 11 মামলা, একটা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করে সুযোগ তৈরি করে। তবে ডিভোর্সের পর সন্তান কার কাছে থাকবে ও দেনমোহর ভরণ পোষণ নিয়েও তৈরি হয় টানাপোড়েন। মুসলিম আইন অনুযায়ী তালাকের ক্ষেত্রে স্ত্রীর পাওনা দেনমোহরের পুরো টাকাই পরিশোধ করতে হয় স্বামীকে। এটা কিন্তু একদমই ভুল ধারণা। মহিলাও ডিভোর্স দিলে তার কিন্তু যেই পাওনা আছে, তার দেনমোহরের টাকা, তার ভরণ পোষণের টাকা, সবই কিন্তু তাকে বাচ্চার
যে সমস্ত খরচ সবই কিন্তু তাকে দিতে হবে। আর বিশেষজ্ঞদের মতে দাম্পত্য জীবনে ভালোবাসার বন্ধন আগের চেয়ে অনেক হালকা হয়ে উঠেছে, যার চরম পরিণতি সংসারের ভাঙন। আবেগ যত কমে আসবে মানুষের মধ্যে স্যাক্রিফাইসের টেন্ডেন্সি কমে যাবে, মানুষ যত বেশি যান্ত্রিক হয়ে যাবে, মানুষ যত বেশি মনে করবে নিজেকে পণ্য, সামষ্টিক চেতনার লোপ পাচ্ছে। সংসারও কিন্তু একটা সামষ্টিক চেতনা। বিশেষজ্ঞদের মতে বিয়ে একটি যৌথ প্রকল্প, এই প্রকল্পে দুজনের বোঝাপড়া থাকা খুবই জরুরি। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। এসএমই ঋণ গ্রহীতাদের হয়রানির একাধিক অভিযোগ মিলেছে ব্র্যাক ব্যাংকের বিরুদ্ধে। জামিনদার না হওয়া সত্ত্বেও ভাইয়ের ঋণ শোধ না হওয়া, হিসাবের সব টাকা আটকে দেওয়ার অভিযোগ করেছেন এক গ্রাহক। পাশাপাশি অন্য আরেক ঋণ গ্রহীতার কাছ থেকে মিলেছে বাড়তি সুদ আদায়ের অভিযোগও। এসব ঘটনার তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মেহেদী হাসানের রিপোর্ট। 2009 সালে ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা থেকে 6 লাখ টাকা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ঋণ নেন মোকাদ্দেস হুসাইন। তবে সে ঋণের 3,70,000 টাকা সুদ হওয়ার পর বিদেশ চলে যান তিনি। নিয়ম অনুযায়ী ব্র্যাক ব্যাংক জামিনদার ও ঋণ গ্রহীতার পরিবারের সদস্যদের বাকি টাকা শোধ করতে চাপ দেন। টাকা না পেয়ে গেল জুলাই মাসে ঋণ গ্রহীতার ভাই মোহাম্মদ হুসাইনের হিসেবে থাকা 3 লাখ টাকা কেটে নেয় ব্র্যাক ব্যাংক। মোহাম্মদের দাবি, মিথ্যা জামিনদার সাজিয়ে তার টাকা আত্মসাৎ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। আমি তার আদৌ তার গ্যারান্টার ছিলাম না, এবং সে যে সময় লোনটা নিয়েছে সেই সময় গ্যারান্টার থাকার জন্য যে পেপার দরকার সেই পেপারটা আমার ছিল না, এবং আদৌ আমাকে কোনোদিনও গ্যারান্টার হিসেবে তারা ফোন দেয় না। একই ব্যাংকে অ্যাকাউন্ট হওয়াতে আমার অ্যাকাউন্ট পেপারস দিয়ে কপি করে গ্যারান্টার বানাইছে। আর কেন্দ্রীয় ব্যাংক সূত্রে পাওয়া এক প্রতিবেদন বলছে, ব্র্যাক ব্যাংকের নবাবপুর শাখা থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ঋণ নিয়েছিলেন নিত্যানন্দ রায়। সে সময় ব্যাংকটির ওয়েবসাইটে এ ধরনের ঋণের বিপরীতে 18.8% সুদের কথা বললেও আদায় করা হয়েছে 22.25%। দুক্ষেত্রেই তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো ব্যাংকই তাদের যে ডিক্লেয়ার্ড রেট, তারা যে ঘোষণা করে রাখে যে রেট, তার অতিরিক্ত সুদ আদায় করতে পারে না। এক ভাই ঋণ নিয়েছে, আরেক ভাই গ্যারান্টার হতেই পারে। যদি সে ইচ্ছাকৃত গ্যারান্টার না হয়ে থাকে, ফলস কাগজ জমা হয়েছে, এরকমটি সাধারণত ব্যাংকরা করে না। তবে যদি কোনো ব্যাংক করে, অবশ্যই তারা শাস্তি ভোগ করবে। তবে এ ব্যাপারে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হয়নি ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ। কথা বলে জানাবেন, হ্যাঁ, সেখানে সংশ্লিষ্ট ব্রাঞ্চে যেতে পারি কিনা? কোথায়? এই যে এটা না, ব্রাঞ্চে কি আসলে কথা বলতে পারবে না। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক গান তৈরি ও তা পরিবেশন করায় খুলনার দাকব থানায় তন্ময় মল্লিক নামের এক যুবককে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক একেএম শামসুল ইসলাম এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। মামলার এজাহারে বলা হয়, তন্ময় মল্লিক প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান রচনা করে তা মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দেন। এই ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করে গেল 19 মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাইবার ট্রাইব্যুনাল। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস সহ 91 নেতাকর্মীর বিরুদ্ধে 2টি মামলার অভিযোগ গঠনের নতুন তারিখ নির্ধারণ করেছে ঢাকা মহানগর হাকিমের পৃথক 2টি আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম আতিউল হক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ 46 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় দায়ের করা মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 27 অক্টোবর ধার্য করেন। আর 2013 সালের 2রা মার্চ রাজধানীর বেইলি রোডে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় মির্জা ফখরুল সহ 41 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য 4 ডিসেম্বর দিন ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ। এবার এসআলম গ্রুপ বাণিজ্য সংবাদ। সপ্তাহের 4র্থ কার্যদিবস বুধবার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে উভয় পুঁজি বাজারের লেনদেন। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে লেনদেন হওয়া 302টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 121টির, কমেছে 161টির,
আর অপরিবর্তিত ছিল 20টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। আর লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল 932 কোটি 88 লাখ টাকার কিছুটা বেশি। দিন শেষে ডিএসসির এক্স সূচক 12 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4979 পয়েন্টে। অন্যদিকে দেশের আরেক স্টক এক্সচেঞ্জ সিএসসি সার্বিক মূল্য সূচক বেড়েছে 30 পয়েন্টে। এদিন সিএসসিতে লেনদেন হয় 70 কোটি 59 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এবার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় আইএস নির্মূলে জোরদার হয়েছে মার্কিন বিমান হামলা। এরই মধ্যে 4 ঘন্টায় 12টি লক্ষ্যস্থলে 200 বারেরও বেশি হামলা চালায় মার্কিন বিমান সেনারা। এই অভিযানে আরও কয়েক বছর লেগে যেতে পারে বলে জানিয়েছে পেন্টাগন। তবে আইএস দমনে শুধু সামরিক নয়, রাজনৈতিক প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার নিরাপত্তা প্রাধান্য পাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আরও জানাচ্ছেন মঞ্জিলা সুলতানা। আইএস দমনের নামে সিরিয়ায় বিভিন্ন স্থানে চলছে একের পর এক হামলা। মঙ্গলবার মাত্র 4 ঘন্টায় 12টি লক্ষ্যস্থলে 200 বারেরও বেশি হামলা চালানোর ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেনারা। বিমান হামলায় সহায়তাকারী 5 মিত্র দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নিরাপদ সিরিয়াই এই যুদ্ধের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমরা নিরাপদ সিরিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সিরিয়ার লাখো মানুষ যেন নিরাপদে ঘরে ফিরে যেতে পারে তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ আমরা। তবে সিরিয়া সরকারের অনুমতি ছাড়াই হামলা শুরুর বিষয়টিকে অবৈধ বলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। কোনো দেশে বোমা ফেলতে চাইলে কিছু নিয়ম মেনে চলা উচিত। সেটা যদি ওই দেশের অনুমতি ছাড়া হয় তবে তা অবশ্যই আগ্রাসন। আইএসকে যুক্তরাজ্যের প্রতি হুমকি বলে উল্লেখ করে সংগঠনটির উপর হামলার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনও। অভিযান চালাতে পার্লামেন্ট সদস্যদের অনুমোদন চাওয়ার কথাও জানিয়েছেন তিনি। এদিকে আইএসের আগ্রাসন থেকে বাঁচতে সম্প্রতি 2 ধাপে 5 দিনে সিরিয়া থেকে তুরস্কে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অন্তত 1,30,000 শরণার্থী। মঞ্জিলা সুলতানা, একুশে টেলিভিশন। এবার খেলা খবর। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে 4 দিনের ম্যাচে চালকের আসনে বাংলাদেশ। এ দল তৃতীয় দিন শেষে 234 রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। হাতে রয়েছে 5টি উইকেট। ফতুল্লা স্টেডিয়ামে দ্বিতীয় দিনে 96 রানের সঙ্গে আরো 36 রান যোগ করে প্রথম ইনিংসে 132 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। এর আগে প্রথম ইনিংসে শাহরিয়ার নাফিসের 97 রানে ভর করে 258 রান তোলে বাংলাদেশ। এরপর তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে মার্শাল আইয়ুবের হাফ সেঞ্চুরিতে 5 উইকেটে 108 রান তোলে স্বাগতিকরা। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। খাবারে ফরমালিনের পর এবার মুরগির মাংস ও মাছে অ্যান্টিবায়োটিক, হুমকির মুখে মানব স্বাস্থ্য, বলছে পরিবেশ বাঁচাও আন্দোলন। ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জের বাসা থেকে 2 শিশু সহ একই পরিবারের 4 জনের লাশ উদ্ধার, কেয়ারটেকার আটক। আইন পক্ষে থাকায় তার অপব্যবহারের মাধ্যমে নারী বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছে, 80% নির্যাতন মামলা মিথ্যা, আইনজীবীদের মত। দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 202 নম্বরে, লগ ইন করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া একুশে যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/ekushe TV লাইভ ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায়।